আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যার কোনো আকার নেই, আকৃতি নেই, স্বাদ নেই, গন্ধ নেই। শুধু আমরা মানুষ অনুভব করতে পারি তাকে। এমন একটি বিষয় নিয়ে আজকের আমার ক্লাস। শুধু অনুভব করতে পারি এবং সুবিস্তার অঞ্চল জুড়ে অবস্থান করে চলেছে। সেটি হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল সমুদ্র সমতল থেকে বা ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ মহা আকাশের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই বায়ুমণ্ডল কি কি উপাদান নিয়ে গঠিত হয়েছে, চলো দেখি আলোচনা করি। অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল বা গ্যাসীয় মণ্ডল। আমরা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলকে কেন গ্যাসীয় মণ্ডল বলি সে বিষয়ে আমরা আলোচনা করব পরে। এখন আমরা আলোচনা করব বায়ুমণ্ডল বা গ্যাসীয় মণ্ডলের উপাদান। বায়ুমণ্ডল বা গ্যাসীয় মণ্ডলের উপাদান প্রধানত তিনটি উপাদান নিয়ে গঠিত। এক নম্বর গ্যাসীয় উপাদান, দু নম্বর জলীয় বাষ্প, তিন নম্বর ধূলিকণা। ধূলিকণা এই গ্যাসীয় উপাদানের মধ্যে যে সমস্ত গ্যাসগুলোকে আমরা লক্ষ্য করতে পারি সেগুলো হলো নাইট্রোজেন, যা বায়ুমণ্ডলের 78% অংশ দখল করে রেখেছে। দ্বিতীয় নম্বর অক্সিজেন, যা বায়ুমণ্ডলের প্রায় 21% অংশ দখল করে রেখেছে। এবং এছাড়া আছে আর্গন, 0.04% অংশ দখল করে আছে। এবং আছে কার্বন ডাই অক্সাইড, এছাড়া কিছু হিলিয়াম, নিয়ন ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলের মধ্যে অবস্থান করছে। বায়ুমণ্ডলের প্রায় 95% গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত। ওই জন্য অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলকে আমরা গ্যাসীয় মণ্ডল বলতে পারি। জলীয় বাষ্প, জলীয় বাষ্প স্থান ও তাপমাত্রার ভেদে বায়ুমণ্ডলে কতটা পরিমাণ অবস্থান করছে নির্ভর করে। আমরা প্রায় জলীয় বাষ্পকে বায়ুমণ্ডলের মধ্যে 5% অংশ থাকে প্রায়। এবং আছে ধূলিকণা, যা লবণ, ধোঁয়া, ধুলা ইত্যাদি। আমরা আলোচনা করব উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উষ্ণতার তারতম্যর স্তর বিন্যাস। বায়ুমণ্ডল উষ্ণতার উপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে প্রধানত 6টি স্তরে ভাগ করতে পারি। এটা ভূপৃষ্ঠ,
ভূপৃষ্ঠ থেকে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্ট্রাটোস্ফিয়ার। 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেসোস্ফিয়ার। 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থার্মোস্ফিয়ার। 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এক্সোস্ফিয়ার। 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ম্যাগনেটোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ট্রোপোস্ফিয়ার, 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্ট্রাটোস্ফিয়ার, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার, 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার, 500 থেকে 1500 পর্যন্ত এক্সোস্ফিয়ার এবং 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার 10,000 কিলোমিটারের পর থেকে মহাশূন্যে বিলীন হয়ে গেছে। মহাশূন্য বিলীন হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে ট্রোপোস্ফিয়ার কেন বলা হয়। ট্রোপোস্ফিয়ারের বাংলা অর্থ অশান্ত মণ্ডল। অশান্ত মণ্ডল। এই স্তরে ঝড়, মেঘ, বৃষ্টি, তুষারপাত ইত্যাদি সৃষ্টি হয় বলে এই ট্রোপোস্ফিয়ারকে বলা হয় অশান্ত মণ্ডল। এবং 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বলা হয় শান্ত মণ্ডল। এবং 50 থেকে 80 কিলোমিটার মেসোস্ফিয়ার অর্থাৎ মধ্যমণ্ডল। এবং 80 থেকে 500 কিলোমিটার থার্মোস্ফিয়ার অর্থাৎ তাপমণ্ডল। এবং 500 থেকে 1500 পর্যন্ত এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডল। এবং 1500 থেকে 10,000 কিলোমিটার ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ চুম্বকীয় মণ্ডল। চুম্বকীয় মণ্ডল। ট্রোপোস্ফিয়ার বা অশান্ত মণ্ডল নিয়ে আমরা যখন আলোচনা করব একটি সুন্দর কোশ্চেন পাবো, স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার কাকে বলে। ট্রোপোস্ফিয়ার থেকে ভূপৃষ্ঠ থেকে প্রতি হাজার হাজার মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। একে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার। অর্থাৎ স্বাভাবিক উষ্ণতার হার বলতে ট্রোপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়।
একে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার। ট্রোপোস্ফিয়ার অর্থাৎ অশান্ত মণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা শান্ত মণ্ডল কেন বলবো? এই স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড়, মেঘ, বৃষ্টিপাত, তুষারপাত, বজ্র বিদ্যুৎপাত এগুলো কিছুই হয় না। এই জন্য আমরা একে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 35 কিলোমিটার পর্যন্ত ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক লক্ষ্য করা যায়। ওই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের 35 কিলোমিটার পর্যন্ত বলা হয় ওজোন স্তর। ওজোন স্তর, এই ওজোন স্তর সূর্য থেকে আগত অতি বেগুনি ক্ষতিকর রশ্মি শোষণ করে নেয়, যা পৃথিবীর জীবজগৎকে ধ্বংসের মুখ থেকে বাঁচায়। অতি বেগুনি সূর্যরশ্মি, গামা রশ্মি ইত্যাদি ওজোন স্তরে শোষণ হওয়ার ফলে পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থিত জীবজগৎ ধ্বংসের হাত থেকে মুক্তি পায়। এই জন্য ওজোন স্তরের গুরুত্ব। থার্মোস্ফিয়ার অর্থাৎ তাপমণ্ডল। থার্মোস্ফিয়ারের তাপমাত্রা বৃদ্ধি পেতে 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 প্রায় 12,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। 12,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এই স্তরে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি ইত্যাদি সংঘাতের কারণে নিম্ন স্তরে থার্মোস্ফিয়ারের নিম্ন স্তরের বায়ুগুলি সবসময় আয়নিত অবস্থায় থাকে। এই জন্য এই স্তরকে আয়নোস্ফিয়ার বলা হয়। আয়নোস্ফিয়ার বলা হয়। এই আয়নোস্ফিয়ারের মাধ্যমে আমাদের পৃথিবীতে বেতার তরঙ্গ এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হতে সহজ হয় এবং যার মাধ্যমে আমরা শুনতে পাই। অর্থাৎ টিভি, রেডিও যে সমস্ত আমরা চালাই, এক স্থান থেকে ওয়েভ সৃষ্টি করলে অপর স্থানের মানুষ শুনতে পায় তার ছাড়া। এটি এই আয়নোস্ফিয়ারের দ্বারা সম্ভব। আয়নোস্ফিয়ারের বায়ু সবসময় আয়নিত অবস্থায় থাকে এবং বেতার তরঙ্গ এই আয়নোস্ফিয়ারে থেকে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। বায়ুমণ্ডলের আজকের ক্লাসের শর্ট কোশ্চেন গুলো কি কি ছিল বা এই ক্লাসের মধ্য দিয়ে কি কি শর্ট কোশ্চেন হতে পারে, চলো আমরা দেখি। বায়ুর চাপমাপক যন্ত্রের নাম কি? বায়ুর চাপমাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ব্যারোমিটার। বায়ুর গতিবেগ মাপকের নাম কি? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। বায়ুর আর্দ্রতা মাপকের নাম কি? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। বায়ুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তার? 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তার। উড়োজাহাজ বা প্লেন কোন স্তর দিয়ে যাতায়াত করে? উড়োজাহাজ আমাদের ট্রোপোস্ফিয়ার অর্থাৎ অশান্ত মণ্ডল, এখানে ঝড়, বৃষ্টি, তুষারপাত, বজ্র বিদ্যুৎপাত ইত্যাদির সৃষ্টি হয় বলে উড়োজাহাজ বা প্লেন ট্রোপোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করতে গেলে অনেক সময় বিপদের সম্মুখীন হতে পারে। সেই কারণে ট্রোপোস্ফিয়ারের উপর দিয়ে যাতায়াত করে। এর উপর দিয়ে যায়। বায়ুমণ্ডলে কোন গ্যাসীয় উপাদান বেশি? বায়ুমণ্ডলকে আমরা জানি গ্যাসীয় মণ্ডলও বলা যেতে পারে, কারণ গ্যাসীয় উপাদান সর্বাধিক। সেই কারণে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান, কোন গ্যাসীয় উপাদান বেশি? সেটি হলো নাইট্রোজেন, প্রায় 78%। কৃত্রিম উপগ্রহ কোন স্তরে দেখা যায়?
আমরা যে সমস্ত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়, সেগুলি প্রধানত আমরা এক্সোস্ফিয়ারে লক্ষ্য করতে পারি। এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডলে দেখা যায়। এগুলি ছিল আজকের আমাদের শর্ট কোর্সের